যোগদান মেলা এটা একটা কর্মসূচির মতন হয়েছে। সারা বাংলার সব জায়গা থেকে বিভিন্ন ধর্ম, বিভিন্ন পেশা, বিভিন্ন এলাকার মানুষ আমাদের এই যোগদান মেলা কর্মসূচিতে যোগ করেছে। আজকে বিশেষত আজকে কলকাতা হাইকোর্টের যারা আইনজীবী, অধিকাংশ লোকই কলকাতা হাইকোর্টের, আর তাছাড়াও বাদবাকি কিছু মানুষ আছে আজকে ভারতীয় জনতা পার্টির এই অফিসে যোগদান মেলায় অংশ নিতে এসেছে। আমার ডান দিকে রয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রয়েছে বার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ধীরাজ দ্বিবেদী, রয়েছে ব্রজেশ ঝা আমাদের বার অ্যাসোসিয়েশনের ভারতীয় জনতা পার্টির কো-কনভেনার ব্রজেশ ঝা। আর এই অনুষ্ঠানটায় যিনি মুখ্য ভূমিকা নিয়ে যোগাযোগ করেছেন, যা কিছু করেছেন, সেই বিকাশ আমাদের সাথেও রয়েছে। আজকে দিনটা যেহেতু আইনজ্ঞদের, তাই বিস্তারিত যা বলার আমি ধীরাজকেই বলছি বলার জন্য। আমরা ধীরাজের হাতে মাইক তুলে দিলাম। উপস্থিত মুকুলদা, এই চেয়ারগুলো এই টেবিলটা কোনা দিকে সরিয়ে নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের মুকুলদা, বালুদা, তারপরে ব্রজেশ আর বিকাশ এবং আমার আইনজীবী বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং বাকি আরও যারা আছেন সাংবাদিকরা, সবাইকে নমস্কার জানিয়ে আমি নিজের বক্তব্যটা শুরু করছি। আমি খুবই গর্বিত এই মঞ্চে বসার জন্য, কারণ আমার যাদেরকে আমি সবসময় অনেক উঁচু পদে রাখি, তাদের সঙ্গে আমি একটা জায়গা পেয়েছি, তার জন্য আমি খুবই গর্বিত বোধ করছি। আর সব থেকে বেশি গর্বিত বোধ করছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে 200 আইনজীবীরা যারা ক্যালকাটা হাইকোর্টে বেশিরভাগ প্র্যাকটিস করেন এবং আরসব কোর্টের থেকেও এসছেন, ওনারা আমাদের বিজেপি জয়েন করছেন। আর তাদেরকে জয়েন করানোর জন্য আমাদের নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আর আমাদের এই সব আইনজীবীরা, কিছু কিছু আইনজীবীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন, কিছু কিছু আইনজীবীরা অনেকগুলো এনজিওর সঙ্গে জড়িত ছিলেন, আর কিছু আইনজীবীরা এমনও আছেন যারা প্রথমবার আমাদের নীতি দেখে এবং আমাদের কার্য দেখে আর যেভাবে আমরা ভালো কাজ করছি ভারতীয় জনতা পার্টির মাধ্যমে, আর আমরা যতজন ভারতীয় জনতা পার্টি লিগ্যাল সেল বা লিগ্যাল উইংস থেকে জড়িত আছি, আমরা যেভাবে কাজ করছি সেইটা দেখে একটা প্রেরণা পেয়ে আমাদেরকে জয়েন করতে এসছে। আমি আমার কাছে যে সামনে লিস্টটা আছে তাতে অনেকজনেরই নাম আছে, কিন্তু এই যে 200 জন আইনজীবী যারা আজকে আমাদের জয়েন করছেন তাদেরকে এই জায়গায় নিয়ে আসা বা এইখানে জয়েন করানোর জন্য আমাদের কিছু অ্যাডভোকেটদের অনেক বড় হাত আছে। তাদের মধ্যে শঙ্কর প্রসাদ দলপতি একজন প্রমুখ, কমল মিশ্র, সুধাকর ঠাকুর এবং অনেকজন এমন আছেন যারা নিজের প্রচেষ্টা চালিয়ে ওনাদেরকে ঠিক পথ দেখিয়েছেন এবং আমাদের সঙ্গে যোগদান দেওয়ার জন্য ওনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। লিস্টটা অনেক লম্বা, আমি পড়ে যদি শোনাতে যাই তাহলে 200 জনের নাম আছে, কিন্তু তবেও আমি বলবো এরপরে ব্রজেশ ঝাকে আমি মাইকটা দিচ্ছি যে উনি মঞ্চে একবার যদি এক একজনকে যদি এসে কীভাবে ওদেরকে জয়েন করানো হবে সে অনুষ্কার যদি তাহলে আমি আমাদের যতজন আইনজীবী যারা
আজকে জয়েন করতে এসেছেন এবং যাদের লিস্ট আছে, আমি তাদেরকে এক একজন 5-5 জন করে ডাকবো, আর ওনারা মঞ্চে আসবেন এবং আমরা কি আর ওনাদের হাতে আমরা নিজেদের পতাকা এবং ফ্ল্যাগ ধরিয়ে ওনাদেরকে আমরা আমন্ত্রণ এবং এখানে ওয়েলকাম করব। তো আমি এক একজনের, কেননা এখন ব্যাপারটা হলো 200 জন আছেন প্রায়, তো আমি আপনাকে বলবো যে যদি 200 জনের আমার নাম পড়তে হয় তাহলে আমার অনেক সময় লাগবে এবং এটা অনেক লম্বা প্রোগ্রাম হয়ে যাবে। এই জন্যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যারা এখানে এসছেন তাদের আমার ইচ্ছে ছিল সবাইকে নাম দিয়ে, কিন্তু 200 জন যেহেতু আছেন আর আমাদের কাছে সময় একটু কম, এই জন্যে আমি সবাইকে অনুরোধ করব যে এক একজন করে আমাদের মঞ্চে আসুন আর আমাদের মুকুলদার হাতে পতাকাটা গ্রহণ করুন এবং আমাদের পার্টিটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একসঙ্গে যেহেতু এখানে সাজেশন এসছে যে 5 জন করেও আসতে পারেন, তাহলে সেইটাতে সুবিধা হবে তো একটু তাড়াতাড়ি। তাহলে আমি আগে ডাকছি আমাদের শঙ্কর প্রসাদ দলপতিকে, যিনি আমাদের এক্স জুনিয়র গভর্নমেন্ট অ্যাডভোকেট ছিলেন হাইকোর্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। উনি আমাদের এক্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন বার অ্যাসোসিয়েশনের। नरेंद्र मोदी जेपी नड्डा अमित शाह मुकुलदा दिलीप दा भारत माता की ठीक है बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की भारत माता की भारत माता की अच्छा देखिए दादा टुकड़ी नहीं बीजेपी भारत माता की भारत माता की भारत माता की তুমি এসো কালো কোট কয়েকজন এসো কালো भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद दिलीप घोष जिंदाबाद दिलीप घोष जिंदाबाद मुकुल राय जिंदाबाद मुकुल राय जिंदाबाद भारत माता की जय। প্রশ্ন আছে
এই এটাকে ধরো। ঠিক আছে, ওই ইয়ের থেকে বাইরে নেই। ঠিক আছে, না কথা বলবো, সেটা হচ্ছে যে আর কয়েক মাসের মধ্যেই বাংলার বিদগ্ধ নির্বাচক মণ্ডলী ঠিক করবে যে আগামী 5 বছর পশ্চিম বাংলায় কারা ক্ষমতায় থাকবে। আজকে একটা জিনিস খুব পরিষ্কার, বাংলায় কোনো আইনের শাসন নেই। আমি যারা এখানে এসছে জয়েন করেছে তাদের সবাইকেই বলবো যে আমরা যখন এলাকায় যাই, গ্রামে যাই, তখন কর্মীদের একটাই খালি আমাদের কাছে অভিযোগ থাকে যে আমাদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যে মামলায় যে জড়িয়ে দেওয়া হচ্ছে এ সম্বন্ধে আর বলার কিছু নেই, কারণ আমি নিজে ভুক্তভোগী, আমার সাংসদ অর্জুন সিং ভুক্তভোগী, আমার আরও যারা আছে এবং যারা দিলীপবাবু আছে, বাবু আছে, সবাই আছে। মিথ্যে মামলায় আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মীর বিরুদ্ধে তাদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এই জায়গায় অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেমন মিথ্যে মামলায় জড়িয়ে যাচ্ছে, তার থেকে কিন্তু বাদ যাচ্ছে না আমাদের আইনজীবীদের অবস্থা খুব করুণ। এইরকম একটা জায়গায় আমাদের নিশ্চয়ই একটা ভারতীয় জনতা পার্টির কলকাতা সহ সমস্ত জায়গায় একটা করে আইনজীবী সেল তৈরি হয়েছে এবং কাজও করছে। আমি এদের ধন্যবাদ জানাই যে ধীরাজদের নেতৃত্বে আমাদের কলকাতা হাইকোর্টে আমরা নিশ্চয়ই করে একদম দৃষ্টান্তমূলক পা ফেলেছি। ব্রজেশ আছে, জানে। এইরকম একটা জায়গায় আমাদের এই আইনজীবী সেলের আজকে এই যে 200 জন জয়েন করেছে, এবং আমার কাছে খবর যে আরও কিছু মানুষ যারা জয়েন করার জন্য তৈরি হয়ে আছে এবং জয়েন করবে। এখন তো খালি সময়ের অপেক্ষা, এখন তো ইতিহাস লেখা হয়ে গেছে। সেই ইতিহাস আজকে তৃণমূল কংগ্রেস বলে আর আগামী দিন থাকবে কিনা আমার সন্দেহ আছে। আমি আবার বলি, অনেক জায়গায় বলি, আজও বলছি, আমি আইনজীবী বোনদের বলছি, আমার মনে আছে 1967 সাল কংগ্রেসের দুঃশাসনের বিরুদ্ধে একটা দল জন্ম নিয়েছিল, দলটা বাংলা কংগ্রেস। সেই দলের বাংলা কংগ্রেস ভারতবর্ষে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাদের দল সেই সময় খুব রেখাপাত করেছে। আজও আমি বলছি, যদিও এই দলের যে দলের বিরুদ্ধে বলছি, এই দলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমিই নাম সই করেছিলাম, তখন কিন্তু মমতা ব্যানার্জি দলে আসেননি। তো আজকে দাঁড়িয়ে বলছি, এই দলটা আগামী কয়েক দিনের মধ্যে দেখবেন এই দলের আর অস্তিত্ব নেই, এই দলটাই অবলুপ্ত হবে ভারতবর্ষের রাজনীতি। এই জন্যে দাঁড়িয়ে আপনাদের সবাইকে বলছি, যারা এসছেন বুক বেঁধে এই লড়াইয়ে তৈরি হন। এই লড়াই জেতার লড়াই, এই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আজকে সাংবাদিক বৈঠক করে বলেছেন দেশের অর্থনীতি এই মুহূর্তে তলানিতে ঠেকেছে, অর্থনীতি চাঙ্গা করার নয়, বরঞ্চ বিজেপির লক্ষ্য শুধুমাত্র রাজনীতি করা। কি বলবেন? রাজনৈতিক দলের তো লক্ষ্য থাকে, দল তো পুতুল খেলতে আসেনি, রাজনৈতিক দল তো রাজনীতি করতেই এসেছে। বাংলায় কাকলি দেবী বলুন না, বাংলায় তারা 10 বছর এই রাজ্যে ক্ষমতায় আছে। এই 10 বছরে বাংলায় কি উন্নয়ন কাকলিবাবু দেবীর দল করেছে? আবার বলি যে কাকলি দেবী ভুলে গেছেন উনি ভারতবর্ষের সাংসদ, মন্ত্রী তো দিল্লি থেকেই আসবে, মন্ত্রী তো পাশ থেকে আসবে না। অতএব গতকাল অনুরাগ ঠাকুর এসছে, কথা বলেছে,
ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যে সবাই আসছে, তাদের বক্তব্য বলছে। আমি তাদের কাছে বলছি, যারা অর্থনীতির প্রশ্ন বলছেন তারা একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বাংলার জন্যে তারা এই 10 বছরে কি উপকার করেছে বাংলার মানুষের। এতগুলো আমাদের বিজনেস সামিট হয়েছে, একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন না তাতে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা বিনিয়োগ হয়েছে। থেকে শুরু করে মানে ধারাবাহিকভাবে যে ঘটছে, আজকে তার সর্বশেষ সংযোজন হচ্ছে পঞ্চায়েতের যতীন চক্রবর্তী প্রাক্তন মেয়র। এই যে ধারাবাহিকভাবে যে তৃণমূলে বিশেষ করে হাওড়াতে যে ঘটনাগুলো ঘটছে, হাওড়া বা অন্যান্য জায়গাতে ঘটছে, এরকম এই বেসুরে বাঁধছে কেন তৃণমূল? তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়েছে, একটু অপেক্ষা করুন। তৃণমূল নামক দলটাই এই নির্বাচনের পরে আর অস্তিত্ব থাকবে না। আমরা গত 1 মাসে দেখলাম যে আপনাদের কেন্দ্রীয় একাধিক নেতারা এলেন, বিভিন্ন জায়গায় গৃহ সম্পর্ক অভিযান করলেন, বহু কর্মসূচি করলেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন উত্তরবঙ্গে প্রায় চষে বেড়াচ্ছেন এবং কর্মী সবার আগে আজকে দেখলাম যে মন্দিরে মন্দিরেও যাচ্ছেন তিনি। কিভাবে দেখছেন এইটাকে? যত যাবে তত ভালো। উনি ওকে যত ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস, সেটা বিরোধীদের পক্ষে তত ভালো। এখন হাইকোর্টের বিচারাধীন মামলা, এখানে তো কিছু বক্তব্য রাখা যায় না। হাইকোর্টে তাদের বিচারীদের মামলা হাইকোর্ট রায় দেবে। কালকে যে দীপক হালদার শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন, আবু দায়েরও গিয়েছিলেন, এরা কি বিজেপিতে যোগ দেওয়ার? আমি এই কথা বলবো না। ওএসসির এখানে এ রাজ্যে আসা, ফুরফুরা শরীফে যাওয়া, এই বিষয়টাকে আবার বলি যে তারা ভালোভাবে দেখেননি। আবার তারা জানিয়েছেন যে এটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে বলে তারা প্রকাশ করেছে। আবার বলেছি, ভারতবর্ষের নির্বাচন কমিশন স্বীকৃত কোনো রাজনৈতিক দল কোনো নির্বাচনে অংশ নিলেই সেটা নির্বাচন সম্মত কাজ। অতএব কে আসছে কে যাচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে এটা বিচার্য বিষয় নয়। তৃণমূল বলছে যে 2019-এর লোকসভা ফলের বিচারে দক্ষিণ 24 পরগনায় 31-0 বিজেপি। সেই জায়গা থেকে ওরা চেষ্টা করছে যে শোভন চট্টোপাধ্যায় বা এদেরকে ধরে ধরে যদি 4-5টা আসন বাড়ানো যায়। তার মানে স্বীকার করছে শোভন চট্টোপাধ্যায় 4-5টা সিট জেতাবার ক্ষমতা আছে। এই বক্তব্য থেকে যেটা পরিষ্কার, যেটা ওদের স্বীকার করছে, এটা 4টা থেকে যে 31-এর কাছাকাছি পৌঁছবে না, এটাই বা আশ্চর্যের কি আছে। সুতরাং দেয়াল লিখন পড়ুন, দেয়ালে কি লেখা আছে। 1909 সাল আর 2011 সাল দুটো দেয়াল লেখা ছিল বুদ্ধদেবের বাবুর বিরুদ্ধে। সেই দেয়াল লেখা যেমন পাল্টানো যাবে না, তেমনি এবারেরও দেয়ালে লেখা আছে যে তৃণমূল সরকারটা থাকবে না, সেটার জন্য অপেক্ষা করুন। আমার শেষ প্রশ্ন, ডালমিয়া উনি যা কদিন ধরে যা বলছেন এবং এখনো বলেছেন পার্টিটা উই পোকার মতো হয়ে গেছে, আজকে তৃণমূল বলেছে আমরা নজর রাখছি, কোথাও কি বিজেপির সাথে যোগাযোগ রাখছেন মনে হচ্ছে? জানি এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা দলের লোক কার সাথে যোগাযোগ রাখছে। এইটা নিয়ে বলে এটা তো ঠিক, তারা তো ওয়ান থিং, যারা ওই সরকারের যারা বিধায়ক তাদের প্রতি অনাস্থাটা প্রকাশ করছে, এটা তো অ্যাডমিটেড, এটা নিয়ে তো কোনো ব্যাপার নেই। তারা অ্যাডমিটেড যে ওরা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছে, এটা কি ধরে চলা যায়? আমি সে কথা তো বলিনি, আমি বলেছি তারা তাদের অনাস্থা প্রকাশ করছে। সেটা বিজেপির সেন্ট্রাল কমিটি আছে, এটা তো মমতা ব্যানার্জির মতন একটা ক্লাব নয়, এটা একটা রাজনৈতিক দল। এই দলের একটা নিয়ম নীতি সব আছে, দল সিদ্ধান্ত নেয়। শোভন আর বৈশাখী নিয়ে বারবার বিজেপিকে বিড়ম্বনা করতে হচ্ছে। এই বিড়ম্বনা কার হচ্ছে না? মমতা ব্যানার্জি করার সিদ্ধান্ত নেবে। আবার বলছি, এই বিড়ম্বনাটা তো যারা সরকারে আছে, ক্ষমতায় আছে, মুখ্যমন্ত্রী আছেন, তাকে সবচেয়ে বেশি পড়তে হচ্ছে। আগে তো তিনি জবাব দেবেন। বাংলার মাটিতে তার মন্ত্রিসভার মন্ত্রীরা এক এক করে পদত্যাগ করছে কেন? ঠিক আছে ভাই,
যেটা আপনাদের বিরোধীদের বক্তব্য যে কোভ্যাক্সিনের থার্ড ট্রায়াল না নিয়ে যে কেন্দ্র আমি সায়েন্টিস্ট নই, আমি সায়েন্টিস্ট নই। যেহেতু যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তারাই এই ব্যাপারে জবাব দেবে। ঠিক আছে।